আজকের ক্লাসে আবারও আমি ক্লাইমেটোলজি চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আর তোমরা জানো আমি সেই সব এমসিকিউ প্রশ্নের আলোচনা করি যেগুলোর উত্তর সরাসরি কোনো বইতে পাবে না, অর্থাৎ কনসেপচুয়াল প্রশ্ন। ক্লাইমেটোলজি সম্পর্কে তোমার যা কনসেপ্ট আছে সেই কনসেপ্ট থেকেই তোমাকে উত্তরটা নির্ণয় করতে হবে। আজকে ক্লাসের শুরুতেই তোমাদের একটা তথ্য জানিয়ে রাখি যে আমার অনলাইন কোচিং ব্যাচে ভর্তির লাস্ট ডেট ছিল 17ই জুন, কিন্তু 18ই জুন থেকে তোমাদের মধ্যে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে ফোন করে আমার অনলাইন কোচিং ব্যাচে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছো, কিন্তু আমি তাদের না করে দিয়েছিলাম। তো কারণ যে আমার আগে যে ব্যাচগুলো শুরু হয়েছিল ওই সব ব্যাচে অনেক দূর এগিয়ে গেছে। ওকে, তো শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টেই আগামীকাল থেকে মানে 20শে জুন থেকে আরেকটি নতুন ব্যাচ শুরু করছি। এটাই আমার লাস্ট ব্যাচ। ওকে, তো তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে তাদেরকে বলছি যদি জয়েন করো তাহলে এই নিয়মাবলীগুলো পড়ে নাও এবং নিচে যে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এবার দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। দেখো প্রশ্নটা কেমন, যে কেরালা অপেক্ষা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি কেন? অপশন এ, আরব সাগর অপেক্ষা বঙ্গোপসাগরের জলের উষ্ণতা বেশি। অপশন বি, আরব সাগর অপেক্ষা বঙ্গোপসাগরের জলের গভীরতা কম। অপশন সি, ঘূর্ণিঝড় উত্তর গোলার্ধে অনুভূমিকভাবে উত্তর পশ্চিম দিকে স্থানান্তরিত হয়। অপশন ডি, ঘূর্ণবতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণি সৃষ্টি করে। তো এবার এটার সঠিক উত্তর কি মনে হয়? যারা যারা এর সঠিক উত্তর পারবে আমি উত্তরটা করার আগেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, উত্তরটা করো, ঠিক আছে? দেখো, তো এই প্রশ্নের উত্তর জানার জন্য, সঠিক উত্তর করার জন্য তোমাকে কি জানতে হবে? তোমার এই ঘূর্ণবাত সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার দেখো এই প্রশ্নের উত্তর কি করে বের করবে। দেখো তোমরা এই বোর্ডে লক্ষ্য করো, এই মনে করো ভারতের ম্যাপের দক্ষিণাংশ, ভারতের পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আছে আরব সাগর, আর এখানে আছে তামিলনাড়ু রাজ্য, এখানে আছে অন্ধ্রপ্রদেশ রাজ্য, তাই তো? তার মানে কি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পূর্ব উপকূলে আর এই হচ্ছে কেরালা রাজ্য, এটা কি পশ্চিম উপকূলে, তাই তো? তাহলে দেখো প্রশ্নে কি আছে, যে এই তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে ঝড়ের প্রকোপ বেশি কিন্তু কেরালাতে ঝড়ের প্রকোপ কম। ওকে, তো এটা কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে হতে পারে। প্রশ্ন হতে পারে যে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ কি পূর্ব উপকূলে, কেরালা কি পশ্চিম উপকূলে। প্রশ্ন হতে পারে যে পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি কেন, এরকম প্রশ্ন হতে পারে। ওকে, আবার প্রশ্ন হতে পারে, দেখো যে এই যে তামিলনাড়ুর উপকূল এর নাম কি করমণ্ডল উপকূল, তাই তো? আর কেরালার যে উপকূল নাম কি মালাবার উপকূল, তাই তো? ফলে প্রশ্ন হতে পারে যে করমণ্ডল উপকূল মালাবার উপকূল অপেক্ষা করমণ্ডল উপকূলে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি কেন? তো প্রশ্ন যেভাবেই হোক তোমার যদি বেসিক কনসেপ্ট জানা থাকে তুমি উত্তর করতে পারবে, তাই তো? দেখো, তো আমরা ঘূর্ণিঝড়ের যে অনুকূল পরিবেশ সৃষ্টির যে অনুকূল পরিবেশ তাতে আমরা জেনেছি যে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের জলপৃষ্ঠের উষ্ণতা বেশি হওয়া প্রয়োজন, তাই কি না? তো সেই হিসেবে দেখো যে প্রথম অপশন এ সঠিক বলে মনে হতে পারে। কিরকম, যে আরব সাগর অপেক্ষা বঙ্গোপসাগরের জলের উষ্ণতা বেশি, যে এর অপেক্ষা এর জলের উষ্ণতা বেশি, তাই এখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এবার দেখো যে জলের উষ্ণতা তখনই বেশি হয় যদি নাকি সমুদ্রের গভীরতা কম হয়। তো এখানে বি অপশনটা সঠিক বলে মনে হতে পারে, যে আরব সাগর অপেক্ষা বঙ্গোপসাগরের জলের গভীরতা কম। তো বঙ্গোপসাগরের জলের গভীরতা কম বলেই কি জলের উষ্ণতাটা বেশি, তাই তো? আর উষ্ণতা বেশি বলেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয়, আর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হলেই এটা কি এখানে এসে আঘাত করে, তাই তো? দেখো, আর আমরা কি জানি যে এই ঘূর্ণিঝড়গুলো উত্তর গোলার্ধে কি ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণির সৃষ্টি করে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে দেখো যে ডি অপশন যেটা আছে কি আছে, ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণি সৃষ্টি করে। তার মানে এই ডি অপশনটা হচ্ছে না, এটুকু পরিষ্কার, তাই তো? তাহলে এর সঠিক উত্তর তুমি কিভাবে বের করবে? দেখো যে ঘূর্ণিঝড়ের দুরকম গতি আছে। একটা হচ্ছে ঘূর্ণিঝড়ের বাতাসের গতি,
ওকে, আরেকটা হচ্ছে ঘূর্ণিঝড়ের স্থানান্তরের গতি। ঘূর্ণিঝড় এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিকভাবে স্থানান্তরিত হয়। অনেকটা কিরকম, আমি এই গ্লোবটা দিয়েই বলছি। দেখো, মনে করো এই গ্লোবটা আমি ঘোরালাম, তাহলে গ্লোবটা ঘোরালে এর একটা ঘূর্ণনের গতি আছে, তাই তো? এবার গ্লোবটা ঘুরতে ঘুরতে যদি এরকম আসে, এদিকে আসে, তার মানে কি নিজে ঘুরছে, তার একটা গতি আছে, আবার এদিকে স্থানান্তরের একটা গতি আছে। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, একটা বাতাসের গতি আছে, বাতাসের গতি, ওকে, ঘূর্ণিঝড়ের বায়ুর গতি, আরেকটা ঝড়ের অনুভূমিকভাবে স্থানান্তরের গতি। ওকে, তো মূল বিষয় যেটা দেখো, যে উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় সৃষ্টি হলো, মনে করো এই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হলো, তাহলে এই যে ঘুরছে তার একটা বাতাসের গতি আছে, আর উত্তর গোলার্ধে বলে কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তাই তো? এবার বঙ্গোপসাগরে যদি এখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এবার উত্তর গোলার্ধ, যেহেতু বঙ্গোপসাগর উত্তর গোলার্ধে কি হয়, এবার এই ঝড়ের তো বাতাসের গতি আছেই, আর ঝড়টা নিজে উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় নিজে এরকম পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে স্থান পরিবর্তন করে। মানে এখানে ঝড় হচ্ছে, ঝড়টা কিছুক্ষণ পরে এখানে এগিয়ে আসলো, তারপরে এখানে হলো, এই করতে করতে উপকূলের দিকে ধেয়ে এসে উপকূলে আশ্রয় পড়ে। আর এই যে অনুভূমিকভাবে ঝড়ের স্থানান্তরের গতি, এই স্থানান্তরের গতি ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার হয়, কিন্তু বাতাসের গতি ঘূর্ণিঝড়ের কি 400 কিলোমিটার পর্যন্ত হতে পারে, কি তাই কিনা? তারা দেখো কি বলছে, উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে ঘূর্ণিঝড় কি অনুভূমিকভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে স্থানান্তরিত হয়। তাহলে এই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে যেহেতু পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে আসবে, তাহলে সেই ঘূর্ণিঝড় এসে কি হবে, এই অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূলে এসে আঘাত করবে। কিন্তু যদি এই আরব সাগরে মনে করো এখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, তাহলে এটা উত্তর গোলার্ধ, তো সেই ঘূর্ণিঝড় কি এদিকে আসবে? আসবে না, কারণ ঘূর্ণিঝড় কোন দিকে অনুভূমিকভাবে স্থান পরিবর্তন করে, কি পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে। ফলে বঙ্গোপসাগরে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে সেই ঝড় কিন্তু ভারতের উপকূলের দিকে আসবে না। কোন দিকে আসবে? এদিকে যাবে, পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে স্থানান্তরিত হবে। আর এই জন্যই এই অন্ধ্রপ্রদেশ কেরালা উপকূল অপেক্ষা বা কেরালা অপেক্ষা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি। তাহলে উত্তর কি হবে? অপশন সি, তাই তো? ঘূর্ণিঝড় উত্তর গোলার্ধে অনুভূমিকভাবে উত্তর পশ্চিম দিকে স্থানান্তরিত হয়। এবার আজকের ক্লাসের এই 2 নম্বর প্রশ্ন দেখো কেমন কি আছে, যে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট সময়ে উচ্চতা বৃদ্ধিতে যে হারে উষ্ণতা হ্রাস পায় তাকে বলে অপশন এ নর্মাল লেপস রেট, অপশন বি জিরো লেপস রেট, অপশন সি পজিটিভ লেপস রেট, অপশন ডি এনভায়রনমেন্টাল লেপস রেট। ওকে, যারা উত্তর জানো তারা কমেন্ট বক্সে উত্তরটা আগে করো, আমি করার আগেই কমেন্ট করো। ওকে, দেখো তো এর উত্তর কি করে বের করবে। আমরা এই নর্মাল লেপস রেটটা জানি, তাই কি না? নর্মাল লেপস রেট কি, যে আমরা জানি যে ট্রপোস্ফিয়ারে, তাই তো, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। গড়ে কত? গড়ে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। কোনো কোনো বইয়ে এটা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেডও আছে, তাই তো? তো এই যে গড়ে উচ্চতা বৃদ্ধিতে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, এটাকে আমরা কি বলি? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল লেপস রেট। তাহলে এখানে কি এর উত্তরটা তাই হবে? দেখো কিরকম। তো এই যে আমরা নর্মাল লেপস রেট ধরি, যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, এটা কিন্তু সব জায়গায় সমান হয় না। কিন্তু যে তুমি মেরু অঞ্চলে গেলে যেখানে বরফে ঢাকা, সেখানেও তুমি 1 কিলোমিটার উচ্চতায় উঠলে এই 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পাবে, তা কিন্তু হবে না। আবার নিরক্ষীয় অঞ্চলে, আবার মনে করো মরু অঞ্চলে, সব জায়গাতে কিন্তু তা হবে না। কোনো জায়গায় বেশি হয়, কোনো জায়গায় কম হয়। তো আমরা এটা কি ধরি? আমরা এটা গড় হিসাব ধরি, যে গড়ে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধি পেলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। এটা কিন্তু এভারেজ বা গড় হিসাব, আর এই গড় হিসাবটাকেই বলা হয় নর্মাল লেপস রেট। ক্লিয়ার? দেখো তো এখানে কি প্রশ্নটা তাই বোঝা যাচ্ছে, গড় বোঝা যাচ্ছে। এখানে কি আছে? স্পেসিফিক কিন্তু কি আছে, যে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট সময়ে উচ্চতা বৃদ্ধিতে যে হারে উষ্ণতা হ্রাস পায়। তাহলে একদম স্পেসিফিক। মনে করো তুমি যেখানে আছো সেখানে তুমি 1 কিলোমিটার উচ্চতায় উঠলে,
তুমি 1 কিলোমিটার উচ্চতায় উঠে দেখলে যে কত হ্রাস পেয়েছে। বেজালি কি বলছে, তার মানে অ্যাকচুয়াল কোনো একটা স্পেসিফিক জায়গায় কোনো একটা স্পেসিফিক সময়ে, ক্লিয়ার? তো এই কোনো একটা স্পেসিফিক জায়গায় স্পেসিফিক সময়ে এটা কি নাও হতে পারে, তাই কি না? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড নাও হতে পারে, ক্লিয়ার? তো কোনো একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধি পেলে, মানে 1 কিলোমিটার উচ্চতা বাড়লে যে পরিমাণ উষ্ণতা হ্রাস পাবে সেটাকে বলা হয় সেখানকার এনভায়রনমেন্টাল লেপস রেট। কি বলা হয়? এনভায়রনমেন্টাল লেপস রেট বলা হয়। যেমন মনে করো এই যে আমি এখানে আছি, যে এখানে ভূপৃষ্ঠের উষ্ণতা মনে করো 26.5 ডিগ্রি সেলসিয়াস। এবার 1 কিলোমিটার উপরে উঠলাম, দেখলাম যে 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে, কিন্তু গড়ে কত? গড়ে হচ্ছে কত? 6.5, কিন্তু অ্যাকচুয়ালি কত হ্রাস পেয়েছে? 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। তাহলে এই যে 5 ডিগ্রিটা এখানকার কি এনভায়রনমেন্টাল লেপস রেট, যে এখানে এই মুহূর্তে 1 কিলোমিটার উপরে উঠলে, ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উপরে উঠলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পাবে। এটাকে বলা হয় কি এনভায়রনমেন্টাল লেপস রেট। ওকে, তাহলে এর উত্তরটা আমরা পেয়ে গেলাম, তাই তো? তো এবার এই বাকি যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে দেখে নিই চলো। তো এটা আমরা জানি, এটা আমরা বুঝলাম, তাই তো? এবার দেখো এই জিরো লেপস রেট, এটা কিন্তু প্রশ্ন, এটাও কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে, দেখো জিরো লেপস রেট কি? যে যদি এরকম হয় যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ছে, উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, উষ্ণতা বাড়ছেও না কমছেও না, উষ্ণতা একই থাকছে, তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি উষ্ণতার কোনো পরিবর্তন না হয়, উষ্ণতা যদি একই থাকে, তাহলে সেটাকে বলা হয় জিরো লেপস রেট। তাহলে বলো তো এটা কোথায় দেখা যেতে পারে? কোথায়? বুদ্ধি করে বলো তো কোথায় হতে পারে? এটা হতে পারে কি এই যে পজ যে স্তরগুলো আছে, এই তো ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, এই জায়গাগুলোতে হতে পারে। কারণ এই ট্রপোপজ বা স্ট্র্যাটোপজে কি হয়? উষ্ণতার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না, উচ্চতা বাড়ে কিন্তু উষ্ণতার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। ওকে, দেখো আর কি, আর পজিটিভ লেপস রেট। এই পজিটিভ কোনটা? পজিটিভ হচ্ছে যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যদি উষ্ণতা বৃদ্ধি পায়, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যদি উষ্ণতা হ্রাস পায়, একটু প্রথমে ভুল বলেছিলাম, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যদি উষ্ণতা হ্রাস পায় তখন সেটাকে বলা হয় পজিটিভ লেপস রেট, ঠিক আছে? আবার নেগেটিভ লেপস রেটও আছে, তার উল্টোটা নেগেটিভ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেগেটিভ লেপস রেট মানে হচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি উষ্ণতা না কমে বেড়ে যায়, উচ্চতা বাড়ছে সঙ্গে সঙ্গে উষ্ণতাও বাড়ছে, যদি এরকম হয় তখন সেটাকে বলা হয় নেগেটিভ লেপস রেট। তাহলে বলো তো এই নেগেটিভ লেপস রেটকে আমরা কি নামে জানি? যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যদি উষ্ণতা বৃদ্ধি পায় সেটাকে আমরা কি নামে জানি? বৈপরীত্য উত্তাপ, তাই তো? বা ইনভার্সন অফ টেম্পারেচার, তাই তো? তাহলে খুব ভালো করে মনে রাখবে, তাহলে এই নেগেটিভ লেপস রেটটাই মানে কি ইনভার্সন অফ টেম্পারেচার বা বৈপরীত্য উত্তাপ। ওকে, দেখো তাহলে এখানে আমি একটা প্রশ্নের উত্তর করেছি, কিন্তু এর মধ্যে কটা প্রশ্ন উত্তর আছে? অনেকগুলো প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এটা কিন্তু খুব প্রশ্ন হতে পারে কিন্তু, যে নেগেটিভ লেপস রেট হলো তাহলে কি হবে? বৈপরীত্য উত্তাপ বা কি ইনভার্সন অফ টেম্পারেচার। ওকে, আরো লেপস রেট আছে কিরকম? এই অ্যাডিয়াবেটিক লেপস রেটও আছে। কি বলছি? এই ডায়াবেটিক বা অ্যাডিয়াবেটিক লেপস রেট আছে। যদি তোমাদের জানা না থাকে কমেন্ট করে জানাও, আমি পরের ক্লাসে এই অ্যাডিয়াবেটিক লেপস রেট কি সেটা নিয়েও আলোচনা করব। এবার দেখো আজকের ক্লাসে 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে কি আছে, যে নিচের কোন বক্তব্যটি সঠিক? এ, ট্রপোপোজের উষ্ণতা সর্বত্র সমান থাকে। বি, ট্রপোপোজ বরাবর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষ্ণতা হ্রাস পায়। সি, ট্রপোপোজ সর্বত্র সম উচ্চতায় অবস্থিত। ডি, ট্রপোপোজ বরাবর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষ্ণতা বৃদ্ধি পায়। তো এই যে 4টি বক্তব্য কি সম্পর্কে আছে? ট্রপোপোজ সম্পর্কে আছে, তাই তো? তাহলে এর সঠিক উত্তর করতে গেলে ট্রপোস্ফিয়ার এবং ট্রপোপোজের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাই কি না? তোমরা এই প্রশ্নের উত্তরটিও আমি সলভ করার আগেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? দেখো তো আমরা এই ট্রপোস্ফিয়ার এবং ট্রপোপজ সম্পর্কে কি জানি।
দেখো যে আমরা জানি, তোমরা মনে করো এই হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে উপরের দিক আমরা কি জানি যে ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক 18 কিলোমিটার, সর্বাধিক এই 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই যে বায়ুস্তর, এই বায়ুস্তরটাই হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। আর ট্রপোস্ফিয়ারের উপরে কি আছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ারের মাঝখানের এই যে সংযোগ স্তর, এই সংযোগ স্তরটাই হচ্ছে কি ট্রপোপজ। তাই তো, তার মানে কি যে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাই কি, সর্বোচ্চ সীমাই হচ্ছে কি ট্রপোপজ। তাই তো, এবার দেখো, এবার আমরা কি জানি যে এই যে ট্রপোস্ফিয়ার আছে, এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা বা এই ট্রপোপজের উচ্চতা কত, নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক 18 কিলোমিটার, নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক 18 কিলোমিটার, মানে নিরক্ষীয় অঞ্চলে মোটামুটি 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত হয়। আর মেরু অঞ্চলে এই ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা বা এই ট্রপোপজের উচ্চতা 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত হয়। তার মানে ট্রপোপজের উচ্চতা বা ট্রপোস্ফিয়ারের উচ্চতা সর্বত্র, পৃথিবীর সর্বত্র সমান নয়। তাই তো, নিরক্ষীয় অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে কম। তাহলে এই যে সি পয়েন্ট আছে যে ট্রপোপজ সর্বত্র সম উচ্চতায় অবস্থিত, তার মানে এটা ভুল, এই বক্তব্যটা সঠিক নয়, এটা আমরা বুঝতে পারলাম। এবার যদি তোমাদের জিজ্ঞেস করি এই যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বা ট্রপোপজের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চল একরকম, তাই তো, তো এই ট্রপোপজের উচ্চতা বা ট্রপোস্ফিয়ারের উচ্চতা কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? কিসের ভিত্তিতে জানো নিশ্চয়ই, তাই কি না? কিসের ভিত্তিতে? দেখো যে এই যে ট্রপোস্ফিয়ারে আমরা কি জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যায় উষ্ণতা তত হ্রাস পায়। তাই তো, এইবার উষ্ণতা হ্রাস পেতে পেতে উঁচু আকাশে এমন একটা জায়গা আসে যখন আর উষ্ণতা হ্রাস পায় না, উষ্ণতার পরিবর্তন হয় না। তো এই যে ট্রপোপজে কি হয়, গিয়ে উষ্ণতা একই থাকে, আর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এবার যতটুকু এলাকার মধ্যে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, মানে এখানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা কমছিল, ওকে, এবার কমতে কমতে গিয়ে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল, আর উষ্ণতা হ্রাস পাচ্ছে না এবং উষ্ণতা বাড়ছেও না। তো ওই জায়গাটাই চিহ্নিত করে কি, ওই এলাকাটাই চিহ্নিত হয় কি নামে? এই ট্রপোপজ নামে। এরপর দেখো, এই মনে করো পৃথিবী, এই হচ্ছে নিরক্ষরেখা, আর এই উত্তর মেরু, দক্ষিণ মেরু, ওকে। দেখো তো এই যে নিরক্ষরেখার উপরে যে ট্রপোপজ, নিরক্ষীয় অঞ্চলে যে ট্রপোপজ, নিরক্ষীয় অঞ্চলের ট্রপোপজের উষ্ণতা, ট্রপোপজের গড় উষ্ণতা হয় -70°C থেকে -85°C। তাহলে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোপজে গড় উষ্ণতা কত? -70°C থেকে -85°C, ওকে। আর এই যে মেরু অঞ্চলের আকাশে ট্রপোপজে উষ্ণতা হয় -50°C থেকে -60°C। তার মানে কি বলতে পারি? দেখো, নিরক্ষীয় অঞ্চলে কত? -70 থেকে -85, আর মেরু অঞ্চলে -50 থেকে -60। তার মানে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কি তাপমাত্রা বেশি, ট্রপোপজের মেরু অঞ্চলে তাপমাত্রা বেশি, তাই তো। তাহলে সেই হিসাবে এই যে 1 নম্বর পয়েন্ট আছে যে ট্রপোপজের উষ্ণতা সর্বত্র সমান থাকে, সমান থাকে না তো, নিরক্ষীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম। তার মানে কি এটা কি ক্রস, এটা ভুল, তাই তো। আবার দেখো, আমরা জানি যে এই ভূপৃষ্ঠ বরাবর নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তাপমাত্রা তত হ্রাস পায়, ভূপৃষ্ঠ বরাবর, তাই কি না? ভূপৃষ্ঠ বরাবর আমরা নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব তাপমাত্রা তত হ্রাস পাবে। আর উঁচু আকাশ বরাবর মানে ট্রপোপজ বরাবর যদি যাই তাহলে কি হবে বুঝতেই পারছো, এখানে -70 থেকে নিরক্ষীয় অঞ্চলে -70 থেকে -85, আর মেরু অঞ্চলে কত? -50 থেকে -60। তার মানে ট্রপোপজ বরাবর নিরক্ষরেখা থেকে যদি মেরুর দিকে যাই তাহলে কি তাপমাত্রা বাড়বে, কারণ এর তুলনায় তাপমাত্রা এখানে কি বেশি আছে, কি তাই কিনা? তাহলে এই যে বি পয়েন্ট আছে, ট্রপোপজ বরাবর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষ্ণতা হ্রাস পায়, এটা তো ভুল, তাই তো। কি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষ্ণতা হ্রাস পায় কি ভূপৃষ্ঠ বরাবর, তাই তো। তাহলে সঠিক উত্তর কোনটা? ডি, কি যে ট্রপোপজ বরাবর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষ্ণতা বৃদ্ধি পায়। এবার পরের প্রশ্ন দেখো, প্রশ্নটি কি আছে দেখো, যে শীতকালের রাত্রিতে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হলে শহরাঞ্চলের উপর কি রূপ প্রভাব পড়ে? 1. বায়ু দূষণের কারণে ঘন ধোঁয়াশা সৃষ্টি হয়। 2.
মনোরম আবহাওয়া বিরাজ করে। 3, বায়ু অস্বাভাবিক অস্থির থাকে। 4, বায়ু অস্বাভাবিকভাবে স্থির থাকে। এবার এই 4টা স্টেটমেন্টের মধ্যে বলছে দেখো যে অপশান এ 1 এবং 3 সঠিক, মানে এটা আর এটা এই দুটা সঠিক। বি, অপশান বি 2 এবং 3, মানে এটা আর এটা সঠিক। অপশন সি 1 এবং 4, মানে এটা আর এটা এই দুটা সঠিক। অপশন ডি 2 এবং 4, মানে এটা এবং এইটা এই দুটা স্টেটমেন্ট সঠিক। দেখো তোমরা এই প্রশ্নের উত্তরও আমি সলভ করার আগেই এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাও। ওকে, দেখো তো এই প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে কি এই বৈপরীত্য উত্তাপ কেন হয়, কি কি কন্ডিশন থাকলে পরে বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয় সেটা জানতে হবে, না সেটা জানা থাকতে হবে। ওকে, দেখো তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি যে বৈপরীত্য উত্তাপ ইউ আকৃতির পর্বত উপত্যকায় হয়, তাই তো। কিন্তু শীতকালে সমভূমি এলাকাতেও কিন্তু বৈপরীত্য উত্তাপ ঘটে। ওকে, তোমরা জানো কেন ঘটে, কতগুলো কন্ডিশন থাকতে হয়। প্রথম কন্ডিশন হচ্ছে যে এই বৈপরীত্য উত্তাপ ঘটবে শীতকালে রাতের বেলায় ঘটবে। ওকে, যদি নাকি আকাশ পরিষ্কার থাকে, বায়ু স্থির এবং নিশ্চল থাকে। কি বলছি, বায়ু স্থির এবং নিশ্চল থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে শীতকালের দীর্ঘ রাত্রিতে কি হবে, বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হবে। কোথায়, সমতল এলাকা মানে শহরাঞ্চলে। ঠিক আছে, পার্বত্য অঞ্চলে তো হবেই, শহরাঞ্চলেও হবে। ওকে, তাহলে সেই বেসিসে কি হবে দেখো, তাহলে যেটা হচ্ছে, তাহলে বৈপরীত্য উত্তাপের সময় বায়ু কি থাকতে হবে, একদম স্থির থাকতে হবে। নাহলে যদি বায়ু স্থির না থাকে তাহলে বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হবেই না। ক্লিয়ার? তাহলে কি দেখো, বায়ু স্থির থাকলে কি হবে, তাহলে এখানে কি যে পয়েন্টটা আছে যে 3 নাম্বার, যে বায়ু অস্বাভাবিক অস্থির থাকে, তাহলে 3 নাম্বারটা কি ভুল, তাই তো। কি, বায়ু অস্বাভাবিকভাবে স্থির থাকে, তাহলে এটা কি সঠিক, তাহলে 4 নাম্বার অপশনটা সঠিক, তাই তো। এবার দেখো, বায়ু যখনই স্থির থাকবে, তাহলে একদিকে শহরাঞ্চল বায়ু যদি স্থির থাকে, তাহলে শহরাঞ্চলের বায়ুতে কি থাকে, ডাস্ট পার্টিকেল বেশি থাকে, তাই কি না। তো ডাস্ট পার্টিকেল বেশি থাকে, এবার স্থির থাকলে কি হয়, ডাস্ট পার্টিকেল কি থিতিয়ে পড়ার চেষ্টা করে। বায়ু যদি স্থির থাকে, ডাস্ট পার্টিকেল থিতিয়ে পড়ে। তো এই থিতিয়ে পড়লে ডাস্ট পার্টিকেল আর কুয়াশা মিলে কি ধোঁয়াশার সৃষ্টি হবে, তাই তো। তার মানে কি, এই যে 1 নম্বর পয়েন্টটা আছে, বায়ু দূষণের কারণে ঘন ধোঁয়াশার সৃষ্টি হয়, তাহলে এটাও সঠিক, তাই তো। তাহলে সঠিক উত্তর কি সি, যে 1 এবং 4 সঠিক। তাহলে 1 নম্বর এবং 4 নম্বর এই দুটা মন্তব্য বা স্টেটমেন্ট সঠিক। এই প্রশ্নটা কিন্তু ইউজিসি নেট পরীক্ষায় ছিল 2013 সালে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।